ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল দেবলীনা। আমি দেবলীনা, তোমরা জানো অনেক দিন পর তোমাদের সামনে এসেছি। প্রায় মনে হয় 4 মাস হতে চললো যে আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয়নি। অ্যাকচুয়ালি পরিস্থিতি ওই রকমই ছিল, মানে ভিডিও করা, এডিট করা, সেটা পোস্ট করা, আপডেট দেওয়া, যদিও ওটাই আমার কাজ অ্যাজ আ ব্লগার। কিন্তু ব্লগার হলেও সবার ওপরে বা সবার আগে কারুর মেয়ে, তো সেই দায়িত্ব পালন করতে গিয়ে সত্যি কথা বলতে আমার পক্ষে আর ইউটিউবে কাজ করলে সেটা তো অনেকটা টাইম কনজিউমিং, তো সেই সময়টা দেওয়ার সম্ভব হয়ে ওঠেনি। আর এই 4 মাসে মনে হয় আমি জুলাই মাস থেকে অফ করেছিলাম নিজেকে। তো 4 মাসে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, অনেক চেঞ্জেস এসছে। লাইফটা যেন মানে পুরোটাই অন্যরকম হয়ে গেছে, পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে আমার। এখনো যে ভিডিও মানে তোমাদের জন্য আমার ডেইলি ব্লগ পোস্ট করার মতো জায়গায় আমি এসেছি সেরকমটা নয়, তাও কোনো একটা জায়গায় আমি আমার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরেছিলাম। কারণ আমরা যখন একটা প্ল্যাটফর্মে কাজ করি তখন আমাদের অডিয়েন্সকে আমাদের জানানোর কর্তব্য যে কেন আমি অফ হচ্ছি, কেন কাজ করতে পারছি না। মিনিমাম একটা কমিউনিটি পোস্ট, যেগুলোর কোনোটাই আমি করিনি। সো তার জন্য আমি প্রথমেই প্রচণ্ড রকমভাবে আমার দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার সিচুয়েশনটা যেটা, সেটা হলো তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাবা আর নেই। 11 অক্টোবর বাবা মারা যায়। অ্যাকচুয়ালি জুলাই মাস থেকেই বাবার শরীরটা একটু একটু খারাপ হচ্ছিল, বুঝছিলাম আমি। জুলাইয়ের এন্ডে মানে 26-27 তারিখ নাগাদ বাবার যেটা হয় সেটা হলো জ্বর আসে। 26-27 না, এটা মোস্ট প্রবাবলি অগাস্টের ফার্স্ট উইকে, 1-2 করে। তো আমাদের যিনি বাবাকে বাড়িতে যিনি ট্রিটমেন্ট করেন ওনাকে ডাকা হয়। উনি এসে দেখে যে নিউমোনিয়া দেখা যায়। এবার নিউমোনিয়ার জন্য যেটা হয়, দাঁড়াও একটু হাতটা ব্যথা করছে তাই হাতটাকে চেঞ্জ করছি। তো নিউমোনিয়ার জন্য যেটা হলো সেটা হলো, প্রথমে জ্বরটা ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপর জ্বরটা কন্ট্রোল যেই হয়ে গেল, ওনার ওষুধ মেডিসিন অ্যান্টিবায়োটিকের জ্বরটা তো কন্ট্রোল হলো, কিন্তু ব্রিদিং ট্রাবল স্টার্ট হয়ে গেল 5 অগস্ট। মানে নিবুলাইজার কোনো কিছুই আর কাজ করছে না, বারবার নিবুলাইজ করছি স্টিল। তখন ডিসিশন নিতেই হলো বাবাকে হসপিটালাইজড করা হলো বাবাকে 5 অগস্ট। আর বাবাকে যাই হোক ওখানে মোটামুটি খুব যে একটা মানে খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়া হয়েছিল বলে খুব যে একটা প্রবলেম হয়েছে সেটা নয়, কিন্তু হ্যাঁ অ্যাডমিট করতে গিয়ে অনেক অসুবিধার মধ্যে পড়েছি, যেটা কিনা আমি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের এগুলো জানা দরকার। আমরা যদি যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো পেছনে তুমি কাশি শুনতে পাচ্ছ, সে কারণ হচ্ছে আমার ছেলেটা এখন অসুস্থ। যাই হোক তোমরা ওটা একটু মানিয়ে নিও, কি করব। তো এবার যেটা হলো, মোটামুটি বাবা ওখানে ঠিকই ছিল, কোনো ভেন্টিলেশন বা এসবের দরকার পড়েনি, নর্মাল অক্সিজেন সাপোর্টেই ছিল, 2 লিটার অক্সিজেন সাপোর্টে। অ্যাকচুয়ালি ট্রিটমেন্টটা মানে বাড়িতেই যে ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে গেছিলো সেটা মানে এনাফ ছিল, কিন্তু যেহেতু ব্রিদিং ট্রাবলের ফলে সেটা তো সব বাড়িতে মানে অতটা সাপোর্ট দেওয়া সম্ভব নয় না, সে কারণেই মেনলি হসপিটালাইজড করা। তো সেরকম কিছু সাফারিং ছিল না ওই সময়টায়। তাও ওরা প্রায় 10-11 দিন রেখেছিল। 17 অগস্ট মোস্ট প্রবাবলি বাবাকে ওখান থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পরে 7-8 দিন ঠিকঠাক ছিল, কিন্তু 7-8 দিন পর থেকেই ডিটোরিয়েট করতে স্টার্ট করে, মানে যেটা নোটিসে আসে। মানে যেমন ভুলভাল কথা বলতে স্টার্ট করলো। আসার পরেই বাবাকে ফিজিওথেরাপি করাচ্ছিলাম, হাঁটছিল, রেসপন্স করছিল, হঠাৎ দেখলাম রেসপন্স করা বন্ধ করে দিল, মানে মুভমেন্ট করছে না, ইনস্ট্রাকশন ফলো করছে না। আবার মানে আবার কোনো সময় খাট থেকে আমরা হয়তো একটু চোখের আড়াল হলে খাট থেকে নিজে নিজে নামতে গিয়ে পড়ে যাচ্ছে, মানে এরকম নানান
সমস্যা, মানে সেখানে ব্রিদিং রিলেটেড বা এরকম কোনো সমস্যা নয়, সমস্যাটা এই দিকে চলে এলো। তার সাথে ইউরিন, এতদিন সমস্যা ছিল ইউরিন হচ্ছিল না, ক্যাথিটার দেওয়া ছিল। বাড়িতে আসার পরে যখন ক্যাথিটারটাকে খুলে দেওয়া হলো তখন দেখা গেল যে বাবার ঠিক ইউরিনের ওপর কন্ট্রোল নেই। অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছিল না, ইউরিন করে ফেলছে, আবার ক্যাথিটার দিতে হলো। তো এরকম নানান সমস্যা চলতে লাগলো। সেপ্টেম্বর মাসটা পুরোটাই এরকম গেল। অক্টোবরে কখনো স্টেবল, মানে সবসময় যে বাবা খারাপ সেটা কিন্তু নয়। মানে বাবার যিনি ডক্টর আত্রেয় রায়চৌধুরী বাবার ট্রিটমেন্ট করছিলেন, ওনার সাপোর্টে বাবা স্টেবল, কখনো স্টেবল আবার কখনো ডিটোরিয়েট করে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আর বাবা যখন স্টেবল থাকছে, বাবার মাথা যখন ঠিকঠাক থাকছে, তখন বাবা বলছে যে আমাকে কিন্তু হসপিটালাইজড করবি না। মানে ওই সময়ও হতে চাইনি, আমি কান্নাকাটি করে হসপিটালে বাবাকে দিয়েছিলাম। তো আর হসপিটালাইজ করার মতো জায়গাও ছিল না, মানে এই জায়গাগুলো কি হসপিটালে নিয়ে কি করব। যাই হোক, এরকম মানে মুভমেন্ট রেস্ট্রিকশন এলো, বেডশোর হতে আরম্ভ করলো, যথেষ্ট কেয়ার নেওয়ার পরেও বেডশোর হতে আরম্ভ করলো। তারপরে যেটা ডক্টর বললেন বাড়িতে এসে চেক আপ করে, যে একটা লাং পুরোপুরি বসে গেছে, মানে একটা লাঙের উপর চলছে, ব্লাড হিমোগ্লোবিন কম, সপ্তাহে 2টো করে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন পুশ করা হতো। ছিল 11 অক্টোবর সকালবেলায়, অন্য দিনের মতোই আমি ঘুম থেকে উঠলাম। তার 2 দিন আগে বাবা কিন্তু একটু অসুস্থ ছিল, এবং তখন ডক্টরকে কল করায় ডক্টর এসে দেখেওছেন, এবং সেরকম কিছু বোঝা যায়নি যে এরকম মানে এত তাড়াতাড়ি এত কিছু ঘটতে চলেছে। 11 অক্টোবর বাবা কিন্তু স্টেবল। সকাল থেকে আমি উঠলাম, বাবাকে গুড মর্নিং উইশ করলাম, বাবা হেসে তার রিপ্লাই দিল, ব্রেকফাস্ট করলো, মেডিসিন নিল, তারপর ফিজিওথেরাপিস্ট এলেন, তার সাথে যথেষ্ট কোঅপারেট করলো। উনি ফিজিওথেরাপি করতে করতে মাঝখানে ওআরএস খাওয়াতে বললেন বিন্দুমাসিকে, বিন্দুমাসি ওআরএস খাওয়ালো। তো ফিজিওথেরাপির পুরো সেশনটা কমপ্লিট হওয়ার পর আমি ভাবলাম যে বাবা একটুখানি রেস্ট নিক, কারণ এতক্ষণ ফিজিওথেরাপি করে দেয়, তখন অলরেডি 12টা প্রায় বেজে গেছে। তো আমার ওদিন একটু বেরোনো ছিল বাইরে দরকারে, তো সেই কারণে আমি ভাবলাম যে আমি স্নানটা করে আসি। ততক্ষণে বাবা রেস্ট নিক, আর বাবাকে ডাবের জল, বাবা তো ডাবের জল খেতে তোমরা দেখেছো তো, বা ফ্রুট যে কোনো একটা দেওয়া হতো। তো সেদিন ডাব ছিল বাবার ফেভারিট, তো ডাবের জলটা খা। তো আমি স্নান করছি, তাও পুরো মাঝখানে প্রায় 10-15 মিনিট কেটে গেছে। এমন নয় যে বাবা ফিজিওথেরাপি করে গেছে সাথে সাথেই আমি বাথরুমে চলে গেছি, সেটা না। আমি বাবার সাথে কথা বললাম, বাবা হালকা হেসে রেসপন্স করলো আমাকে, আমি এসে বসলাম কিছুক্ষণ চুপচাপ, তারপরে স্নানে গেলাম। এর মধ্যে মাসি ডাবের জলটা পুরো খাওয়ালো, 1 গ্লাস ডাবের জল খেয়ে 3বার নাকি মাসির দিকে তাকালো, তাকিয়ে চোখটা বন্ধ করে নিল। চোখ বন্ধটা দেখেই মাসির আর কি ভীষণ রকম ভাবে ডাউট হয়েছে যে ওইভাবে চোখ বন্ধ করে নেওয়া, এবং পেটের ওঠানামাটা নেমে গেল। সাথে সাথে আমাকে ডাকলো আমার বেরোতে যেটুকু সময়, এসে দেখলাম পালস দেখলাম নেই। তারপরে তো যা হয়, যা প্রসিডিওর তাই চললো। তো এই হচ্ছে পুরো ইনসিডেন্ট। এখন যে ঘরটা থেকে তোমাদের জন্য তার উইশ আসতো, ইনফ্যাক্ট এই প্ল্যাটফর্মে কাজ করার পেছনে মেন মোটিভেশনও ছিল বাবার, যে এখন জব করছিস না, যখন বাড়িতে আছিস তুই ইউটিউবে কাজ কর, ইউটিউবে সবাই ভিডিও পোস্ট করে, তো তুইও তোর ভিডিও পোস্ট কর। তো মেন মোটিভেশনটা বাবারই ছিল। নিজেকে চার্জ আপ করা খুবই মুশকিল, আমি জানি না এর পরের ভিডিও আবার কবে দিতে পারবো, বাট চেষ্টা করব। বাবা যেহেতু বাবার ইচ্ছা ছিল, বাবা চাইতো যে এখানে কাজ করি, তো এবং বেশ অনেকটা তোমাদের সাপোর্ট পেয়েও ছিলাম, অনেকটা এগিয়েও গিয়েছিলাম কয়েক মাসের মধ্যে। চেষ্টা করব ফেরার, কিন্তু এখনো ফেরার মতো অবস্থায় ঠিক নেই, খুব প্রবলেম হচ্ছে, কারণ পুরো জীবনটাই পুরো ওলট পালট হয়ে গেছে। মা বাবা সবাই ছাড়া, জানি সবার লাইফে হয়, বাট আমার লাইফে মনে হয় একটু বেশি
তাড়াতাড়ি এসে গেছে ফেসটা। যাই হোক, কিছু করারও নেই, ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। ভাগ্য যেদিকে নিয়েছে সেদিকেই যেতে হবে। আমার হাতে আমরা শুধু চেষ্টা করতে পারি, চেষ্টার বাইরে আর তো কিছু করার নেই আমাদের আর কি। তো এই হচ্ছে ইনসিডেন্ট, পুরো ঘটনা কেন আসতে পারেনি। আর তোমরা তো আমার ভিডিও দেখে এটা বুঝেইছো যে আমি মারাত্মক রকমভাবে অ্যাটাচড ছিলাম। আর মা আমার চলে যাওয়ার পরে বাবার সাথে অ্যাটাচমেন্ট লেভেল আরও বেড়ে, ছোটোবেলা থেকেই বেশি অ্যাটাচ ছিলাম বাবার সাথে। আর তারপরে অ্যাটাচমেন্টটা আরও বেড়ে গিয়েছিল, মানে আমার পুরো দিনটাই বাবাকে ঘিরে চলতো। ফলে ঘড়ির কাঁটাটা আর কি যেন মাঝে মাঝে মনে হয়। যাই হোক, এটাই জীবন, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। অন ক্যামেরা এভাবে চোখের জল ফেলাও ঠিক নয়, কিন্তু কিছু করার নেই, চোখের জল চলেও আসে। এই কারণে এই কদিন মানে এতদিন আমি আসিনি। তো লাইফে পড়তে হবে, উঠতে হবে। এখন পড়ে গিয়েছিলাম, হামাগুড়ি দিচ্ছি, এখনো উঠতে পারিনি, দেখি কবে উঠে দাঁড়াই। তাই মানে এই নয় যে আমি সারাক্ষণ কান্নাকাটি করছি, কারণ আমি যদি কষ্টতে থাকি, আমি যদি খারাপ থাকি, আমাকে যে মানুষগুলো ভালোবাসে, আমার চারপাশে যে মানুষগুলো ভালোবাসার মানুষ আছে, তারাও খারাপ থাকবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমি যে সারাক্ষণ কান্নাকাটি করছি সেটা নয়, কিন্তু কষ্ট তো প্রচুর, হারিয়ে ফেলার কষ্ট। যাই হোক, চলো একবার দেখাই তোমাদের বাবার ঘরটা, তোমরাও একবার দেখে নাও যে এখন মোটামুটি সারাদিন একাই থাকি। ছেলে স্কুল, হাজব্যান্ড অফিস, সারাদিন মোটামুটি একাই কাটে। এই এখন ছেলে এসছে, ওর শরীরটাও ভালো না, কাশি হয়েছে খুব, এক্সাম চলছে। আর তোমরা তো জানোই ওর মানে পায়ে প্রচন্ড ব্যথা, ঠিক আছে, বুড়ো হয়ে গেছি বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে ঘর, দাঁড়া অন্ধকার। এই সেই খাট, যে খাটে থেকে তোমরা বাবাকে দেখতে, এখন পুরোটাই শূন্য, আর কিছু করার নেই, না ফেরার দেশে সে চলে গেছে। তো এখন যেটা ব্যাপার সেটা হলো যে কোনো ব্যাপারই নেই এই মুহূর্তে। এখন ভিডিওটা এইটুকুই বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই মুহূর্তে আর কিছু শেয়ার করার নেই। খুব ছোট জানি, খুবই হয়তো ছোট একটা শর্ট ভিডিও, বাট ঠিক আছে, দেরি করে হলেও যেটুকু মানে অনেক আগে করা উচিত ছিল, সেটা একটু দেরি করেই করলাম, বাট তোমাদের ইনফর্ম করলাম। দেখো, তোমরা যদি সাপোর্ট করো, চ্যানেল যদি আবার আগের মতো দেখো, চেষ্টা করব ভিডিও বানানোর, কারণ বাবারও ইচ্ছা ছিল, বাবারও মোটিভেশন ছিল, চেষ্টা করব আসার তোমাদের সামনে, দেখা যাক কি হয় আর কি। তো যাই হোক, জীবন যে পথেই নিয়ে যাক না কেন, হাসতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। হাসি না পেলে অন্তত কান্না চেপে রাখতে হবে, কারণ সব জায়গায় নিজের কান্না প্রকাশ করা বা কাঁদা বোকামি, বা নিজের দুঃখ প্রকাশ করা, তার থেকে ভালো যে হাসি মুখেই নিজের দুঃখটা নিজের মধ্যে রাখা, অন্তত এটা আমার বিশ্বাস। তো আমিও চেষ্টা করছি, কিন্তু আজকে তোমাদের সামনে কেঁদে ফেলেছি। অ্যাকচুয়ালি ইমোশনাল ব্যাপার স্যাপার তো হয় না, তাই হয়েছে। তোমরা ভালো থাকো, স্টে হেলদি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে অলওয়েজ হ্যাপি। টাটা।